জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ভারতের বিমান হামলায় পাকিস্তানের সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। বুধবার পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি বৈঠকে পাকিস্তানের সেনাবাহিনীকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ। এমন অবস্থায় জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাতিল করেছেন ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস আর নরওয়ে সফর। বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির 9টি স্থানে হামলা চালায় ভারত। মধ্যরাত থেকে সংঘাতে প্রাণ গেছে পাকিস্তানি শিশুসহ দুই দেশের কমপক্ষে 36 জন মানুষের। পাকিস্তানে হামলার পর ঐক্য ও সংহতির ডাক দিয়ে মোদী সরকারের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধী কংগ্রেস সহ সব রাজনৈতিক দল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অপারেশন সিন্দুরের প্রশংসা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য তিনি গর্বিত। দলের আরেক নেতা শশী থারুর বলেন, ভারত তার অবস্থান পরিষ্কার করেছে, পাকিস্তানের উচিত হবে না তা বিস্তৃত করা। এদিকে ভারত পাকিস্তানের চলমান এই সংঘাতকে লজ্জাজনক ঘটনা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত সংঘাতের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। উদ্বেগ জানিয়ে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাপান, চীন, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। 1971 সালের পর প্রথমবারের মতো একযোগে ভারতের 3 বাহিনী মধ্যরাতে হামলা চালালো পাকিস্তানে। এনডিটিভির দাবি, হামলা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, বোমা আর যুদ্ধাস্ত্র দিয়ে। এই হামলায় যুদ্ধ বিমানের পাশাপাশি ব্যবহার করা হয়েছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র, 250 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে কোনো স্থাপনার গভীরে হামলা চালানো সম্ভব। ব্যবহৃত হয়েছে হ্যামার স্মার্ট বোমা। বাংকার আর বহুতল ভবনে হামলার জন্য ব্যবহৃত হয় এই বোমা। এই বোমা ব্যবহার করা হয়েছে লস্কর-ই তৈয়বা আর জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র আর অস্ত্রের গুদাম গুঁড়িয়ে দিতে। এই বোমা 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হামলায় সক্ষম। ব্যবহৃত হয়েছে কামিকাজে ড্রোন, যেগুলো শত্রুপক্ষের স্থাপনা ধ্বংসে এখন পর্যন্ত বেশ কার্যকরী। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের মাঝে শান্তি বিরাজ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে উপস্থিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। সানি, ভারত পাকিস্তান ইস্যুতে উপদেষ্টাদের মধ্যে কোনো আলাপ হয়েছে কিনা জানাবেন। সাজিদ, আপনি জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার কিছু প্রভাব হলো বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। সেই বিষয় এমন একটা প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। তবে এই 4 উপদেষ্টার যে বৈঠক, সে বিষয়ে আমার পররাষ্ট্র সূত্র বলছে যে নিয়মিত ধারাবাহিক ইস্যুতে এই বৈঠকটি 4 উপদেষ্টা করছেন এবং একই সাথে এখানে ভারত পাকিস্তান যুদ্ধের কোনো ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়নি বলে সূত্র থেকে আমাদেরকে জানিয়েছে। তবে
এখন পর্যন্ত যেহেতু বৈঠকটি চলমান রয়েছেন, তারা কিন্তু এখনো বৈঠক করছেন। সেক্ষেত্রে তারা বের না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে তাদের মুখ থেকে কোনো ধরনের কথা না শোনা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে কি কি বিষয় নিয়ে আসলে তারা এখন বৈঠকটি করছেন। যদিও এই ধরনের বৈঠক প্রতি মাসে দু একবার হয়ে থাকে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে পরিষ্কার না হওয়া গেলে একটি বিষয় নিয়ে কিন্তু এখন পরিষ্কার হওয়া গেছে যে এর মধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছে যে ভারত পাকিস্তান যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একই সাথে এই দুই দেশের যে সংঘাতটি যেন আরও বেশি পরিমাণে না গড়ায় বা এই সংঘাতে না যায়, সেই জায়গা থেকে সবাইকে সংযত, দুই দেশকে সংযত থাকারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই যুদ্ধ নিয়ে কিন্তু বাংলাদেশও কিন্তু এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সাথে এই দুই দেশের যে কি সামনের দিকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেই জায়গা থেকেও কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আপনি জানেন যে যেহেতু বেশ কয়েকদিন ধরেই পেহেলগামে, বিশেষ করে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কিন্তু পেহেলগামের সন্ত্রাসী দুই দেশের মধ্যে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধ হতে পারে এমন একটি পরিস্থিতি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলে আসছিল। সেই ধারাবাহিকে কিন্তু আমরা জানি যে প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বলেছিলেন যে যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হলে কিন্তু নিজেদেরকেও সতর্ক অবস্থানে থাকার জন্য নিজেদের কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত বলেও তিনি জানিয়েছিলেন। এমন অবস্থায় কিন্তু এখন বৈঠকটি চলছে এবং একই সাথে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও এখনও এইখানেই আছেন। একই সাথে চার উপদেষ্টারই বৈঠকটা এখনও চলমান রয়েছে। তো সবশেষ সাজিদ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল উপদেষ্টাদের বৈঠক নিয়ে সবশেষ আমার কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। ভারত পাকিস্তান সংঘাতে শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ নয়, সারা বিশ্বের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। বাহ্যিক কারণে যে প্রভাব পড়ে সেখানে কিছু করার থাকে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় বক্তারা পুঁজিবাজার নিয়ে নানান হতাশার কথা তুলে ধরেন। 5 আগস্টের পর পুঁজিবাজার নিয়ে আশাবাদী হয়েছিলেন বিনিয়োগকারীরা, তবে পরে নিরাশ হতে হয়েছে ধারাবাহিক পতনের কারণে। এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কতটা ভূমিকা রাখতে পারছে তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এছাড়া ব্রোকার হাউসগুলো ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, লোকসানের পরে ব্যবসা করার মতো পরিস্থিতি থাকছে না। একই সাথে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে না পারাকে দুঃখজনক বলছেন অংশীজনরা। এগুলো এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা এক্সটার্নাল ফ্যাক্টরস আমাদের কোনো কন্ট্রোল তো নাই, তাই না? এখন আমরা যেন যদি মানুষ সেটা কী মনে করে, আমরা ফার্স্ট হচ্ছে মানুষের চিন্তা হচ্ছে বাংলাদেশের সিদ্ধান্ত কি, বাংলাদেশকে জড়িয়ে যাচ্ছে। আমরা যখন জড়াবো না তখন এটা হবে। এদিকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের পতন হয়েছে। একদিনেই হারিয়েছে 149 পয়েন্ট, যা 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2022 সালের মার্চ মাসে 182 পয়েন্টের বেশি সূচক কমেছিল। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে 385টির শেয়ার দর কমেছে। এদিন ডিএসইর সরিয়া ভিত্তিক সূচক কমেছে 41.92 পয়েন্ট, আর ডিএস 30 সূচক হারিয়েছে 40 পয়েন্টের বেশি। আজ ডিএসসিতে 516 কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল 549 কোটি। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 9টি কোম্পানির বিপরীতে 385 কোম্পানির দর কমেছে। পাশাপাশি 5টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজিপির 34 সদস্য সহ 40 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের একটি বিশেষ ফ্লাইটে ফেরত যায় তারা। এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে শুরু হলো আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট চলাচল। বেলা 11:15টার দিকে মিয়ানমার সেনা ও বিজিপির 34 সদস্য সহ 40 জনকে কড়া নিরাপত্তায় আনা হয় কক্সবাজার বিমানবন্দরে। কক্সবাজার বিমানবন্দর থেকে যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট এটি প্রথম, তাই বিশেষ ব্যবস্থায় সম্পন্ন করা হয় ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া। পরে বেলা 3টার দিকে মিয়ানমার থেকে আসা বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো গন্তব্যে বিমান গেল কক্সবাজার থেকে। এ সময় বিমানবন্দর ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
মিয়ানমারের ৩৪ বিজিপি সেনা সদস্যকে বিমানে ফেরত পাঠানোর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আগামী জুনেই এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নর্মালি কাস্টমস ইমিগ্রেশন করেই তো বাইরে যায়। তো এই সমস্ত প্রসিজার মানে লিমিটেড স্কেলে হইলেও তো টেম্পোরারি ওখানে বসাইতেছে সব কাস্টমস ইমিগ্রেশন আদার থিং। তো ওইটা একটা মানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগে এটা একটা ইয়ে হয়ে গেল আর কি, মানে ট্রায়াল হয়ে গেল আর কি। কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা নারী শিশুসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। ভোররাতে ভোরুঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ৪৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং ৩৬ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে বিজিবি তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, সন্দেহজনক চলাফেরা থেকে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তাদের আটক করে। ভারত থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করছে বিজিবি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। টালবাহানা না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মানবিক করিডোর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আগে দ্বিমত থাকলেও এখন একমত নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের প্রথম দফার আলোচনায় ১১৪টি প্রস্তাবে একমত হলেও দ্বিতীয় দফার আলোচনায় তারা ১১৮টি প্রস্তাবের সাথে একমত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে নাগরিক ঐক্য। বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের অধিকাংশ বিষয়ে একমত ও সিভিল সোসাইটিকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে নাগরিক ঐক্য। এর আগে আলোচনা শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে মতাদর্শ ভিন্ন থাকলেও মৌলিক সংস্কারের জায়গায় একমত হবার আহ্বান জানান। আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। গত আলোচনার পরে আমরা ১১৮টি বিষয়ে একমত পোষণ করেছি। ৩৮টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। নারী সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাবনা স্ববিরোধিতায় পরিপূর্ণ। নারীদের ন্যায্যতা ও অগ্রাধিকারের প্রাধান্য না থাকা এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ায় অবিলম্বে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবে নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন নিয়ে বিতর্ক ও পর্যালোচনা শীর্ষক আলোচনায় অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধরনের নারীর সমান অধিকার, উত্তরাধিকার আইন ও শ্রম আইনে যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানায় বক্তারা। এ সময় ৯০% মুসলিম দেশে নারী সংস্কার কমিশনে কোনো ইসলামিক স্কলার না রাখা এবং পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে দ্বন্দ্ব তৈরির প্রস্তাবনার নিন্দা জানায় বিভিন্ন সংগঠন।
যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির নিন্দা জানিয়ে এটিকে বিভিন্ন এনজিও থেকে টাকা কামানোর পায়তারা হিসেবে উল্লেখ করেন বক্তারা। এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে, আর আপনারা বলছেন যে দ্রুত এটার সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? দেশের বিভিন্ন জেলায় বারবার বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা একথা জানান। সকালে এনএসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ, সক্ষমতা বৃদ্ধিকরণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রতিস্থাপন। দুপুরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, একনেকে পাশ হওয়া মানে প্রকল্পের ছাড়পত্র নয়, ভবিষ্যতে যাচাই বাছাই করেই অর্থ ছাড় দেয়া হবে। উপদেষ্টা আরও বলেন, সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে নজরদারি করা হবে। আমাদের সমস্যা হলো যে কোনটা নতুন প্রকল্প আর কোনটা মেরামত করা হবে এর মধ্যে ভাগ করা যাচ্ছে না। এইসব প্রকল্প যে এখানে বেড়িবাঁধ আছে, সেচ অবকাঠামো আছে, মেরামত করার কথা বলা হচ্ছে। যদি এদের নিয়ম মাফিক হয়, কোনো অর্থের অপচয় না হয়, তাহলে ঠিক আছে। কিন্তু একটা নীতিগত ব্যাপার হলো যে আমরা ক্রমাগতভাবে এগুলোকে মেরামত করতেই থাকবো, নাকি একবারে টেকসই ভাবে যা করার পরে তারপর নিয়মিত যেটুকু রক্ষণাবেক্ষণ সেটা এত বড় আকারে না, সেটার জন্য প্রকল্প দরকার না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পুরনো আইন রেখেই কাজ করছে কমিশন। এতে গেজেট পাওয়ার পরেই কাজ শুরু করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বিকেলে নির্বাচন ভবনে তিনি জানান, ইতোমধ্যে ৬১টি সংসদীয় আসনের বিপরীতে ৪০৫টি আবেদন জমা পড়েছে। সীমানা নিয়ে কারো আপত্তি আছে কিনা তা জানতে নতুন করে আবারও দরখাস্তের আহ্বান করবে ইসি বলেও জানান তিনি। ৬১টা কনস্টিটিউয়েন্সি রিলেটেড ৪০৫টা কি ৬টা আবেদন আছে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সির উপরে একাধিকও আবেদন আছে। আর কিন্তু এটা ৬১টা 61 এরকম হবে কনস্টিটিউয়েন্সি রিলেটেড। তো এখন আমরা গেজেটটা পেলে তো কাজটা শুরু করব, কিন্তু প্রাথমিক কাজগুলো যে কনস্টিটিউয়েন্সি বেসড আবেদনগুলোকে সর্ট আউট করা, এই কাজটা শুরু করছি। নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। সকালে নির্বাচন ভবনে এ কথা নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি বলেন, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিঙ্ক ব্যবহার করে সেখানে একটি ব্যাকডোরের সন্ধান পেয়েছে ইসি, যা দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হতো। সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ায় সেবা কার্যক্রম বন্ধ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এছাড়াও 12 কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব। জঙ্গি সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি
AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি AKM শহীদুল হককে 25 মে, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে 27 মে ও 29 মে মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 মে দিন ধার্য করা হয়। এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। আগামী জুলাইয়ের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই ঐক্যের ব্যানারে 50টি সংগঠনের আয়োজনে মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এ সময় প্ল্যাকার্ডে নানা দাবি তুলে ধরেন তারা। বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একই সাথে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জানা যায়, বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ নিয়ে জুলাই ঐক্য ঐক্যবদ্ধ জাতীয় জোট হিসেবে কাজ করছে। আগামী 36 জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকার শুরু না করে, গণহত্যার দৃশ্যমান বিচার না করে, 36 জুলাই হাজারো হাজারো জুলাই জনতা, শহীদ পরিবার, আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে এক ভ্যান চালককে হত্যা চেষ্টার অভিযোগ গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপসকে। বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন সকালে তাকে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যান চালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এরপর বৈষম্য বিরোধী অন্যান্য মামলায় কোর্টে আনা হয় নিয়ন ফার্মাসিউটিক্যাল গ্রুপের MD আব্দুস সালাম, আওয়ামী লীগ থানা সদস্য শিকদার লিটন, মাহমুদুর রহমান তুহিন ও আশা আক্তারকে। প্লট জালিয়াতি থেকে শুরু করে নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলে দাবি করেন আইনজীবীরা। গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস, তাকে গুলশানের একটি হত্যা চেষ্টা মামলা, আজকে তার বিরুদ্ধে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা গুলশান থানা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে সন্দেশ করা হয়েছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে। চট্টগ্রামে BRTA কার্যালয়ে নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে নগরীর বালুছাড়ায় BRTA-র প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে দুদকের একটি দল। সংস্থাটির উপপরিচালক প্রকৌশলী আইনুল হুদা চৌধুরীর কক্ষে বিভিন্ন নথি ও কাগজপত্র পর্যালোচনা করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় লাইসেন্স, গাড়ির ফিটনেস সহ নানা কার্যক্রমে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে BRTA-র কার্যালয়ে। অভিযোগ, টাকা না দিলে পদে পদে ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহীতাদের। সুনির্দিষ্ট এমন অভিযোগের ভিত্তিতেই নথি পর্যালোচনা ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদক কর্মকর্তারা। বরিশাল BRTA অফিসে দুদক অভিযান চালিয়ে সঞ্জীব দাস নামে একজনকে আটকের পর 1 মাসের জেল ও 200 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে বরিশাল নগরীর BRTA অফিসে অভিযান চালায় দুদক। সংস্থাটির বরিশাল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জানায়, ছদ্মবেশী দুদকের কর্মকর্তাদের কাছে 2টি ড্রাইভিং লাইসেন্স করতে 21,000 টাকা দাবি করে
সঞ্জীব দাস। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত দালালের সাথে বিআরটিএ অফিসের কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে দুদক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে বাসভবনে তালা লাগিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নিচতলায় অবস্থান নেন তারা, পরে দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুর 1টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হুমকিও দেওয়া হয় ভবনের জরুরি সেবা বন্ধ করে দেওয়ার। এদিকে দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের 15টি বিভাগের শিক্ষার্থীরা। পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ও বিজয় 24 হলের 2 প্রভোস্ট। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন। এর আগে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে, তবে চালু রয়েছে ক্লাস ও পরীক্ষা। ইউজিসির নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ ও স্নাতক ডিগ্রিধারী নার্সদের সরকারি নিয়োগ সহ 6 দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে চলছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকাল থেকে কলেজের প্রধান ফটক বন্ধ করে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বন্ধ রয়েছে কলেজের সব ধরনের কার্যক্রম। দাবি আদায়ের পাশাপাশি গতকালের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। জানান 6 দফা দাবি পূরণ ও হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে গতকাল আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কলেজে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা পুরোপুরিভাবে বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। আমাদের যে সমস্ত কতিপয় শিক্ষক এই হামলার সাথে জড়িত ছিলেন তাদের যেন সুষ্ঠু বিচার হয়। যতক্ষণ এদের বিচার না হবে আমাদের এই কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। সারা দেশব্যাপী যে কমপ্লিট শাটডাউন সেটা চলমান থাকবে এবং আজকের আমাদের যে এই দাবি এটাও চলমান থাকবে। থ্যালাসেমিয়া নির্মূলে প্রাথমিক পর্যায় থেকে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার জাতীয় শিশু হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বলেন, আগামীতে অংশীজনদের সঙ্গে সংক্ষিপ্ত হলেও থ্যালাসেমিয়া সচেতনতায় আলোচনা প্রয়োজন। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই। এই সামাজিক পরিবেশের একটা বিশাল অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় থেকে আমাদের উত্তরণ দরকার, কারণ আমরা যদি খুব অল্প সংখ্যক লোকের যদি সমাজের একটা বিশাল সংখ্যক লোক যদি দায় গ্রহণ করে, তাতে আমাদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায়, আমাদের ব্যয়ের উদ্বৃত্ত তৈরি হয় এবং মানুষ হিসেবে মানবিক গুণাবলীতে আমরা ধন্য হই। তো এটার নিয়ামক হিসেবে হচ্ছে সচেতনতা তৈরি করা বা অ্যাওয়ারনেস তৈরি করা। মেহেরপুরে সড়কের পাশে থেমে থাকা ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। মধ্যরাতে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগী ও স্থানীয় কয়েকজন যাত্রী নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে শুকুরকান্দি এলাকায় মহাসড়কের পাশে থেমে থাকা ডাম্প ট্রাকে ধাক্কা দেয় মাইক্রোটি। এতে চালকসহ 8 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করেন স্থানীয়রা। ভোরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক, অসুস্থ নারীসহ 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে ডাম্প ট্রাক ও মাইক্রোবাসটি। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র্যাব 7 ক্যাম্প থেকে পলাশ সাহা নামে এক র্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন ওই কর্মকর্তা। দুপুর 1:30টার দিকে র্যাব 7-এর চান্দগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বেলা 11:50 ঘটনাটি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একটি অপারেশনে অংশ নেয়ার জন্য ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন সিনিয়র এএসপি পলাশ সাহা। পরে তিনি নিজ অফিস কক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর আনুমানিক 11:45 তিনি নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান র্যাব 7-এর কোম্পানি কমান্ডার মেজর তৌহিদ সহ অন্যান্য কর্মকর্তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র্যাব ৭-এ তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৮ কার্যদিবসে শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি। শেষ দিনে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ২ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়। সকাল ১০টা থেকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে মামলায় বাদী সহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে সকালে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিদের আদালতে হাজির করা হয়। গেল ৬ মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী শিশু আছিয়া। পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তের ঘোষণা করেছেন এবং আগামীকাল আসামি পরীক্ষার জন্য, যাকে 342 বলা হয়, আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে। শেরপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলার বিভিন্ন স্টলে নানা পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী জাহিদুল খান সৌরভের সঙ্গে। সৌরভ, আপনি মেলায় রয়েছেন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাজিদ, গত ৪ মে রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অফ কমার্স কিন্তু এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে এবং আজকে মেলার ৪র্থ দিন চলছে। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত মেলায় প্রচুর দর্শনার্থী এবং ক্রেতা রয়েছে। তো আমরা মেলা যারা পরিচালনা করছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে প্রায় ১,০০০ থেকে ১,২০০ টিকিট কিন্তু তারা বিক্রি করছে এবং প্রতিটি প্রবেশ ফির মূল্য ধরা হয়েছে ২০ টাকা করে জনপ্রতি। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রচুর দর্শনার্থী, বিশেষ করে বিভিন্ন বয়সী নারী পুরুষ, তারা কিন্তু প্রত্যেকটি দোকান ঘুরছেন, তাদের পছন্দের পণ্য কিন্তু তারা কিনে বাড়ি ফিরছেন। তো আমরা মেলা আয়োজকদের কাছে যে তথ্য পেয়েছি, তারা বলছেন যে এই বছর এই শেরপুরের শিল্প এবং বাণিজ্য মেলায় প্রায় ৬৮টিরও বেশি স্টলে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কিন্তু তারা সাজিয়েছেন। তো আমরা দেখেছি যে এবছর পরিধীয় খাবার, শিশুদের জন্য খেলনা, নারীদের জন্য বিভিন্ন গহনা, বিশেষ করে গৃহস্থালিতে ব্যবহার্য আসবাবপত্র সহ মুখরোচক খাবার সহ বিভিন্ন ধরনের পণ্য দিয়ে কিন্তু তারা দোকানে পসরা সাজিয়ে বসছেন। তো ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা শুরু নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের কথা ভেবে তারা কিন্তু এই বছর প্রায় ২০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত তারা বিভিন্ন পণ্যের সমাহার তারা দোকানে রেখেছেন। তারা বলছেন যে আজকের মেলা ৪র্থ দিন, এখন পর্যন্ত মেলা অনেকটা জমে উঠেছে। তারা বলছেন যে ক্রেতারা আসছেন, তাদের পছন্দের পণ্য কিন্তু কিনে তারা বাড়ি ফিরছেন। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি সাজিদ, শুধু এই মেলায় নারী পুরুষ নয়, শিশুরাও কিন্তু তারা ভিড় করছেন। বিশেষ করে শিশুদের জন্য কিন্তু বেশ কয়েকটি গেম জোন খোলা হয়েছে এই মেলা কর্তৃপক্ষ থেকে। তারা বলছেন যে যতই মেলা গড়িয়ে যাবে ততই কিন্তু এই মেলা জমে উঠবে। তো সাজিদ, এই ছিল শেরপুরের শিল্প ও বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। খেলার প্রসঙ্গ, পাকিস্তান সুপার লিগ PSL এ খেলতে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের ২ ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। চলমান পরিস্থিতিতে এই ২ ক্রিকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বুধবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। এমন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে জেগেছে শঙ্কা। তবে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে এখন টিভিকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। PSL-এ নাহিদ খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। লিগ পর্বে তার দলের বাকি আছে ২ ম্যাচ, যদিও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। অন্যদিকে রিশাদের লাহোর দলের বাকি আছে ১টি ম্যাচ। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন রিশাদ। এদিকে চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ভেন্যু পরিবর্তন করা হবে কিনা সেটি নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। আবারও সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ। এবার ICC টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ২-এ উঠে এলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে দারুণ নৈপুণ্যের পুরস্কার মিরাজ পেলেন র্যাঙ্কিংয়ে উন্নতির মাধ্যমে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে দল হারলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে জিতিয়ে সিরিজের সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিরাজ।
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বুধবার গণমাধ্যমে তিনি আরও জানান, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। তার সাথে দেশের মাটিতে প্রথমবার খেলতে নামবেন হামজা চৌধুরীও। All the necessary measures will be taken by the host. It's not a problem. But আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট বা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। আলহামদুলিল্লাহ আমরা সবই সুখী পেতে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়ায় এবং সমর্থকদের দোয়ায় ইনশাল্লাহ জুনের ১০ উইল বি হিস্টোরিক ডে। হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের সবশেষ খবর দেখতে ভিজিট করুন ওয়েবসাইটে www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।